আরসিবি ভার্সেস সিএসকে, বুঝতেই পারতেছেন খেলাটা কতটা জমজমাট হবে। আপনারা একটু কমেন্টস করে জানাবেন আজকের খেলায় কে জয় হবে। এখন কথা হচ্ছে, মনে আছে কি এবছরের প্রথম খেলাটি মানে আরসিবি ভার্সেস সিএসকে প্রথম খেলাটিতে সিএসকে কিন্তু আরসিবি ঘরের মাটিতে দীর্ঘ প্রায় এক যুগ পরে বা অনেক বছর পরে, সম্ভবত 2008 সালের পর সর্বপ্রথম তারা ওই মাটিতে যে মানে চেন্নাইয়ের মাটিতে যে চেন্নাইকে হারাইতে পারছে। সুতরাং বুঝতেই পারতেছেন ওই যে মুহূর্তটি ছিল, জয়ের মুহূর্তটি কিন্তু আরসিবি ফ্যানদের জন্য বলেন বা আরসিবিদের যারা প্লেয়ার রয়েছেন তাদের জন্য কিন্তু অনেকটা আবেগঘন মুহূর্ত ছিল। আমরা যারা টিভির পর্দায় বসেছিলাম আমরা কিন্তু তাদের সেলিব্রেশনটা দেখতে পেয়েছিলাম যে আমরা এত বছর পর জয় হতে পারছি। আপনাদের মনে পড়ে কি ওই ম্যাচের একটু মানে রিকল যদি আপনাদেরকে করে দিই, টস জিতে কে ব্যাটিং করেছিল? আরসিবি ব্যাটিং করেছিল। আরসিবি কিন্তু তখন মনে হয় 196 রানের ইনিংস করেছিল ওই ম্যাচে। সম্ভবত রজত পাতিদার 32 বলে 52 রান করেছিল, ফিল সল্ট 16 বলে 32, এমনকি টিম ডেভিড 8 বলে 22 রান, বিরাট কোহলির 31 বলে 32, এই ধরনের একটা ইনিংস ছিল। সর্বমোট 192 রান করতে পেরেছিল। কিন্তু ওই ম্যাচে কিন্তু একটা কালো অধ্যায় হয়ে গেছিল। কালো অধ্যায় মানে একটা ব্ল্যাক চ্যাপ্টারের মতো একটা অধ্যায় হয়ে গেছিল। রবি অশ্বিনের পরে এমএস ধোনি ব্যাটিং করতে নেমেছিল। আপনাদের মনে পড়ে কি? এটা একটা কালো অধ্যায় বলবো আমি এবারে আইপিএল এর। কারণ এমএস ধোনি এমন একজন বড় মানের প্লেয়ার, তিনি কিভাবে আর আসনের নিচে ব্যাটিং করতে নামেন ওই ধরনের ম্যাচে, তো এটা আমার বোধগম্য ছিল না। ওই ম্যাচটিতে কিন্তু এটি কিন্তু সবচাইতে আলোচিত একটা টপিক ছিল। এক তো আলোচিত টপিক ছিল এত বছর পরে কিভাবে সিএসকে কে হারাইলো আরসিবি, আবার আরেকটা আলোচিত বিষয় ছিল কেন ধোনি এত নিচে ব্যাটিং করতে নামলো। এটা কিন্তু মূল আলোচনার বিষয় না। আজকে আলোচনার বিষয় হচ্ছে সিএসকে ভার্সেস আরসিবির যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটিতে কারা জয়লাভ করতে পারে, কি করলে কোন দল জয়লাভ করতে পারে। চলুন যাই মূল বিস্তারিত ভিডিওতে এটা নিয়ে একটু আলোচনা করে আসি। বছর যে আরসিবি ভালো খেলতেছে এটার পিছনে কারণ কি আপনারা নিজেরা একটু কমেন্টস করে জানান। আমি আমারটা একটু বলতেছি। আপনারা যদি ব্যাটিং অর্ডারটা খেয়াল করে থাকেন, ফিল সল্ট দুর্দান্ত খেলতেছে, বিরাট কোহলি দুর্দান্ত খেলতেছে, ক্যাপ্টেন রজত পাতিদার কি বলবেন এই প্লেয়ারটিকে নিয়ে। তিনি মিডল ফেজে যেভাবে খেলতেছেন, স্পিন বলার বলেন পেস বলার বলেন দুর্দান্ত খেলতেছেন, মানে রান আর রান করতেছেন। আবার যদি একটু নিচের দিকে আসেন, টিম ডেভিড দুর্দান্ত ফিনিশিং দিতেছেন, যে কোনো বলারকে যে কোনো দিন তিনি একাই খেলতেছেন। আমার মনে হচ্ছে ফিনিশিং রোলে এবারের টুর্নামেন্টে টিম ডেভিডের উপরে কোনো ব্যাটসম্যানই নেই, কোনো ব্যাটসম্যান নেই। আপনি যতটা 10টা দল তুলে ধরেন, 10টা দলের মাঝখানে যদি ফিনিশার রোলে কোনো ব্যাটসম্যান পেয়ে থাকেন, একটা ব্যাটসম্যান আপনি পাবেন। যখন আইপিএল এর একটা দল ঘোষণা করা হবে, যখন আইপিএল কর্তৃপক্ষ করবে বা আমরা করব, টিম ডেভিডকে ফিনিশার হিসেবে অবশ্যই আপনারা দলে পাবেন। আর যদি আপনি বোলিংয়ে খেয়াল করে থাকেন, জশ হ্যাজেলউড দুর্দান্ত বোলিং করতেছে, ভুবনেশ্বর কুমার দুর্দান্ত বোলিং করতেছে, এমনকি ইয়াশ দেওয়াল তাদেরকে সঙ্গ দিতেছে, এমনকি সুরেশ শর্মা তাদেরকে সঙ্গ দিতেছে। বুঝতেই পারতেছেন তাদের মোটামুটি কম্বিনেশনের কারণে কিন্তু আরসিবি এবার স্ট্রং পজিশনে রয়েছে। আর একটা মজার বিষয় কি আপনারা খেয়াল করতে পারছেন, যেই ম্যাচগুলো তারা গত এডিশনে হারতো, এই এডিশনে কিন্তু তারা এই ম্যাচগুলো হারতেছে না। ক্লোজ ম্যাচগুলো মনে করেন যে এডিশনে, আগের এডিশনে মনে করেন 3 ওভারে 40 রানের প্রয়োজন, এই খেলাগুলো কিন্তু আরসিবি হেরে যেত। কিন্তু এই বছর কিন্তু এই খেলাগুলো তারা হারতেছে না, বা 3 ওভারে 40 রান প্রয়োজন হচ্ছে ব্যাট করে নিতে হবে, এবারে সেটা তারা নিয়ে ফেলতেছে। এটা হচ্ছে তাদের মাঝখানে এই বছরের পজিটিভ দিকগুলো, যে আগের এডিশনে এগুলো মিসিং ছিল। সুতরাং এই সকল কারণে কিন্তু আরসিবিকে এবার আটকে রাখা যাচ্ছে না। আর আরসিবি কিন্তু এবার কিন্তু 100% ট্র্যাক রেকর্ড রয়েছে ব্যাঙ্গালোরের বাইরে, মানে ব্যাঙ্গালোরের বাইরে তারা যত ম্যাচই খেলতে যাচ্ছে একটা ম্যাচও কিন্তু তারা হারে নাই, 6টা ম্যাচে 6টাই জয়লাভ করছে। আর প্রথমে তারা 3টা ম্যাচ হেরেছিল ব্যাঙ্গালোরের মাটিতে, পরবর্তীতে লাস্টে কিন্তু তারা অবশেষে একটা ম্যাচ তারা জয়লাভ করছে। আজকে কিন্তু ব্যাঙ্গালোরের মাটিতে খেলা, সুতরাং বুঝতেই পারতেছেন এটা একটা ব্যাটিং প্যারাডাইস হতে উইকেট হতে পারে। চেন্নাই কিন্তু গত ম্যাচে ভালো ব্যাটিং করেছিল, 190 রানের উপরে করেও কিন্তু তারা ওই ম্যাচটি জয়লাভ করতে পারে নাই। স্যাম কার্ন কিন্তু দুর্দান্ত 80-এর উপরে রান করেছিল। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে কিন্তু যদি ওই ধরনের পিচে খেলা হয় তাহলে কিন্তু চেন্নাই কিন্তু সহজভাবে আরসিবিকে জিততে দিবে না। তো চেন্নাই দলে কোন ধরনের পরিবর্তন আসতে পারে এটা যদি আপনাদেরকে বলি, চেন্নাইয়ের প্রথম যে দলটা ছিল আরসিবির সাথে যে প্রথম যে খেলাটি খেলেছিল ওই দলটি কিন্তু সেম নাই। আপনারা যদি খেয়াল করে থাকেন, প্রথমে তারা শুরু করেছিল রচিন রবীন্দ্রকে দিয়ে, তারপরে ছিল তাদের দলের ক্যাপ্টেন ছিল ঋতুরাজ গায়কোয়াড় ছিলেন, বিজয় শঙ্কর ছিলেন, দীপক হুডা ছিলেন। দীপক হুডা যদিও খেলে থাকেন 9-10 নম্বরে, এখন ব্যাটিং করে। সুতরাং বুঝতেই পারছেন কোন অবস্থান তারা চলে গেছে। এখন তারা স্যাম কার্নকে দলে ঢুকায়, স্যাম কার্ন তখন হয়তো ছিল, এখন জিমি ওভারটনকে খেলানো হচ্ছে, নূর আহমেদ এখন খেলতেছে। সুতরাং বুঝতেই পারছেন দল কিন্তু আগের মতো নেই। এখন নতুন প্লেয়ার কিন্তু 2টা যুক্ত হয়েছে, তাদের নাম কি আপনাদের জানা আছে? শেখ রাশিদ এবং আয়ুষ মাত্রি। সিএসকে এই 2জন প্লেয়ার কিন্তু দুর্দান্ত খেলতেছে ওপেনিংয়ে, তাদের মাঝখানে কোনো ভয়ই নাই। নতুন প্লেয়ারের মাঝখানে কিন্তু আরেকজন প্লেয়ার কিন্তু যুক্ত হয়ে গেছেন, ডেভিড ব্রেভিস, সাউথ আফ্রিকান প্লেয়ার, যাকে বেবি নামে সবাই পরিচিত। সুতরাং বুঝতেই পারতেছেন এইবারের সিএসকে দলটা কিন্তু গতবারের তুলনায়, মানে প্রথম ম্যাচের তুলনায় কিন্তু একটু ভিন্ন টাইপের। সুতরাং বুঝতেই পারতেছেন তারা যখন একত্রে খেলবে মনে হচ্ছে না যে সহজভাবে আরসিবিকে জয় লাভ করতে দিবে। এখন সিএসকে আরসিবিকে কিভাবে আটকাইতে পারে, একটাই উপায়, যদি আপনি উপরের দিকে 3 থেকে 4টি উইকেট আপনি দ্রুত ফেলে দিতে পারেন। আপনি যদি ফিল সল্ট কিংবা জ্যাকব ব্যাথেল লাস্ট ম্যাচে খেলেছিল, এই যে জ্যাকব ব্যাথেল আর ফিল সল্টের মাঝখানে তো একজনই খেলবে,
সাথে বিরাট কোহলি, এমনকি রজত পাতিদার কিংবা ডেভিড পাডিক্কেল, এই চারজনকে যদি আপনি দ্রুত ফেলে দিতে পারেন, 7 থেকে 8 ওভারের মাঝখানে যদি তাদেরকে ফেলে দিতে পারেন, তখন আরসিবি একটু চাপে পড়ে যাবে। আদারওয়াইজ তারা যদি 10 থেকে 12 ওভার খেলে যেতে পারে এই চারজন, তখন কিন্তু আর তাদেরকে আপনি দমিয়ে রাখতে পারবেন না। আরসিবি আগে ব্যাটিং করুক আর পরে ব্যাটিং করুক, এটা হচ্ছে মূল মন্ত্র। এখন সিএসকের কাছে কিন্তু বোলিং রয়েছে, আপনি দেখেন পাতি রানা রয়েছেন, নূর আহমেদ রয়েছেন, তো তাদের কাছে কিন্তু বড় বড় বোলার রয়েছেন। সুতরাং তারা যদি ভালো বোলিং করতে পারে, আরসিবিকে যদি মোটামুটি একটা ভালো স্কোরের মধ্যে সীমাবদ্ধ করতে পারে, সিএসকে ওই রান চেঞ্জও করতে পারবে। আবার যদি মনে করে যে না সিএসকে আগে ব্যাটিং করে, তখন তারা কিন্তু ভালো একটা পজিশনে তারা যেতে পারে। সিএসকে দলের পরিবর্তনগুলো কি আপনাদের চোখে ভাসে? সেগুলো হচ্ছে ওই যে আয়ুষ মাত্রে বললাম, তারপরে এখন কিন্তু রবীন্দ্র জাদেজা 4 নম্বরে ব্যাটিং করতেছে, স্যাম কারিন 3 নম্বরে করতেছে, ব্রেভিস দুর্দান্ত ব্যাটসম্যান, সে কিন্তু 5 নম্বরে করতেছে, শিবম দুবে 6 নম্বরে ব্যাটিং করতেছে, 7 নম্বরে এমএস ধোনি আসতেছে, 8 নম্বরে আপনি আসনকে খেলাতে পারতেছেন। এখন কিন্তু মোস্ট সলিড দেখা যাচ্ছে। যদিও সিএসকে দলের সাথে যদি ঋতুরাজ গায়কোয়াড় যুক্ত থাকতেন, রচিন রবীন্দ্র থাকতেন, তাহলে কিন্তু দলটা আরো বেশি স্ট্রং হতো। সুতরাং বুঝতেই পারতেছেন এবার কিন্তু সিএসকে দলটিকে মজবুতই মনে হচ্ছে, কিন্তু তারা কেন যে পারফরমেন্স দিতে পারলো না, টেবিলে 10 নম্বর দল হয়ে চলে আসলো, এটা আমার বোধগম্য না। তারা যদি প্রথম থেকে একটু ইন্টেন্ট নিয়ে খেলতো, 4-6 মারার চেষ্টা করতো। দেখেন এখনকার যুগে যদি আপনি খেলাটিকে এত সহজভাবে নেন যে আপনি লাস্ট ওভারের দিকে ফিনিশিং করবেন বা লাস্টের দিকে এসে মারবেন, মানে আপনি 2010, 11, 12 সালের দিকে যে ধরনের ক্রিকেট খেলতেন, 2025 সালে এসে যদি ওই ধরনের ক্রিকেট খেলেন, তাহলে তো হচ্ছে না। আপনি দেখেন সানরাইজের দিকে কিছুই করতে পারে না, কিন্তু তারা এবার আইপিএলে যে 2টা ম্যাচ খেলছে, এটা নিয়ে চর্চা কিন্তু হতেই হবে। এক ম্যাচে 286 রান, দুর্দান্ত একটা সেঞ্চুরি ছিল ঈশান কিষানের। পরের ম্যাচে দেখেন, মানে পরের যে ম্যাচটা তারা জয়লাভ করছে পাঞ্জাবের বিপক্ষে, 245 রান তারা চেস করে ফেলছে 18তম ওভারে, যেখানে অভিষেক শর্মা দুর্দান্ত সেঞ্চুরি ছিল। এই ধরনের খেলা কিন্তু সিএসকে থেকে কোনোভাবেই দেখা যায়নি। আপনি গতকালের ম্যাচটি দেখেন, যেখানে মুম্বাই খেলেছে, উপর থেকে মনে করেন রান ডিক্টোরিয়ান 60-এর উপর রান করেছেন, রোহিত শর্মা রান করেছেন, হার্দিক পান্ডে রান করেছেন, তারপরে স্কাই রান করেছেন। সুতরাং বুঝতেই পারছেন এসব করলে কিন্তু, উপর থেকে রান করলে কিন্তু রান করাটা সহজ হয়ে যায়। আপনারা যদি আগে খেয়াল করে থাকতেন, চেন্নাই কিন্তু উপর থেকে রান করতে পারে নাই, রাহুল ত্রিপাঠীকে ওপেনিং করানো হয়েছে, তিনি রান করতে পারে নাই। তারপরে বিজয় শঙ্কর, তিনি 43 বলে 50 করেছিলেন, আমার মনে আছে একদম স্পষ্ট। এটা আইপিএল এর লোয়েস্ট মানে স্লোয়েস্ট 50 একটা ছিল। তো এইভাবে যদি খেলা হয় তাহলে তো কখনোই হয় না। আর যদি ধোনি যদি 9 নম্বরে ব্যাটিং করে, তাহলেও হয় না। আমি প্রথম থেকে বলতেছিলাম, ধোনি যদি উপরে ব্যাটিং না করে, তাহলে কোনোভাবেই জেতার সম্ভাবনা নাই। তো আজকের ম্যাচটিতে কোন ধরনের রেজাল্ট হতে পারে আমার আসলে প্রকৃতপক্ষে বলা খুব কঠিন হয়ে যাচ্ছে। তবে আমি আশাবাদী যে আজকে আরসিবি জয়লাভ করবে। এখন যদি আরসিবি দলটাকে এক নজরে সাজানো হয়, দেখা যাক যে কিরকম দেখা যায়। 1 নম্বর ফিল সল্ট, 3 নম্বর ডেভিড পাডিক্কেল, 4 নম্বর রজত পাতিদার, 5 নম্বর জিতেশ শর্মা, 6 নম্বর টিম ডেভিড, 7 নম্বর রোমেরো শেভার, 8 নম্বর কুণাল পান্ডিয়া, 9 নম্বর ভুবনেশ্বর কুমার, 10 নম্বর জশ হেজেলউড, 11 নম্বর ইয়েস দয়াল। যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ার খেলার সুযোগ রয়েছে, আপনারা বুঝতেই পারতেছেন এখানে সুরেশ শর্মাকে দলে আপনি ঢুকাই দিতে পারবেন। দেখেন আরসিবি দলের মাঝখানে কিন্তু তারা একটু পরিবর্তন করছে। একটা পরিবর্তন কি দেখেন, পাঞ্জাবের সাথে কিন্তু একটা ম্যাচ তারা একটু পাকনামি করে কি করছিল, দেবজিৎ পাডিক্কেলকে খেলায় নাই। 14 ওভারে যে 20টি উইকেটের ম্যাচ ছিল, এর কারণে কিন্তু ওই ম্যাচে তারা হারছে না। তা না হলে কিন্তু তাদের পয়েন্ট কিন্তু আজকে 16 থাকে। তো বুঝতেই পারতেছেন তারা এই পাকনামির ফলে কিন্তু মানে একটা ম্যাচ হারিয়ে যাওয়ার পর কিন্তু তারা কিন্তু আর এই ভুলটা করতেছে না। অনবরত কিন্তু দেবজিৎ পাডিক্কেলকে খেলাইতেছে। আর পাডিক্কেল কি করতেছে আপনারা খেয়াল করে থাকেন, এই টুর্নামেন্টে তিনি 160-এর মতো স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করতে পারতেছেন, যার যেটা ছিল আগের এডিশনে 120, 130 সর্বোচ্চ ছিল, যেটি এবার 160। ফিল সল্ট দুর্দান্ত যাত্রা এনে দিতেছেন, বিরাট কোহলি ভালো খেলতেছেন, পাতিদার ভালো খেলতেছেন, লিভিংস্টোন একমাত্র প্লেয়ার ছিলেন যে ভালো খেলতে পারতেছে না, তিনি কিন্তু দল থেকে বের হয়ে গেছে, মানে তাকে বসানো হয়ে গেছে। তার পরিবর্তে কিন্তু রবিরো শেভার্টকে দলে ঢোকানো হয়েছে। তিনি কিন্তু প্রথম ম্যাচেই ইম্প্যাক্ট এনে দিয়েছেন, কারণ কি তিনি প্রথম ম্যাচে উইকেট এনে দিয়েছেন, ব্যাটিং করার সুযোগ পান নাই। ব্যাট হাতে আসলে বোঝা যাবে যে তিনি ব্যাটাতে কোন ধরনের তিনি পারফরমেন্স দিতে পারেন। কুণাল পান্ডিয়া এই প্লেয়ারটার কথা কিন্তু না বললে নাই হয়। আরসিবির কাছে কিন্তু এই প্লেয়ারটি মহামূল্যবান। তিনি বল হাতে 4টি ওভার দিতে পারতেছেন বা 3টি ওভার দিতে পারতেছেন। মনে পড়ে কি লাস্ট ম্যাচের কথা, যেখানে কলাপস হয়ে গিয়েছিল, তিনি যে 70 রানের উপরে একটি ইনিংস খেলেছিলেন, দুর্দান্ত খেলেছিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন এবার কিন্তু যে আরসিবির টিমটি অনেক বেশি স্ট্রং, বোলিং কিন্তু তাদের মোটামুটি ভালো স্ট্রং। আমি আগেও বলেছিলাম জশ হেজেলউড, ইয়াস দয়াল, ভুবনেশ্বর কুমার, এমনকি সুরেশ শর্মা, তাদেরকে মিলিয়ে কিন্তু সাথে কুণাল পান্ডিয়ার সাথে মিলে যদি লিভিংস্টোন খেলতে পারে, লিভিংস্টোনের বলার কিংবা রাদারফোর্ডের বোলিং সব মিলে কিন্তু তারা একটু ব্যালেন্স একটা টিম। এখন যদি আরসিবির দিকে তাকান, না সরি, যদি একটু চেন্নাই দলটির দিকে তাকান, দেখা যাক চেন্নাই দলটিকে কেমন দেখা যায়। 1 নম্বর শেখ রশিদ, 2 নম্বর আয়ুষ মাত্রি, 3 নম্বর স্যাম কারেন, 4 নম্বর রবীন্দ্র জাদেজা, 5 নম্বর ডেভিড ব্রেভিস, 6 নম্বর শিবম দুবে, 7 নম্বর এমএস ধোনি, 8 নম্বর নূর আহমেদ কিংবা জিমি ওভারটন, 9 নম্বর রবি আশ্বিন, 10 নম্বর খলিল আহমেদ, 11 নম্বর পাতি রানা। ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বলে আসলে শেষ করা যাবে না। দেখেন রচিন রবীন্দ্র একসময় দলের অংশ ছিল, ডেভিড কর্নের দলের অংশ ছিল, বিজয় শঙ্কর দলের অংশ ছিল, রাহুল ত্রিপাঠী দলের অংশ ছিল, দীপক হুডা এখনো দলের অংশ আছেন। সুতরাং বুঝতেই পারছেন অনেকগুলো অপশন কিন্তু তাদের কাছে রয়েছে, কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় দলের সাথে যুক্ত না, এই কারণে দলটাকে একটু ফ্যাকাশে মনে হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে যে আজকে আরসিবি আবারও সিএসকে হারাই দিবে, কারণ হচ্ছে
টেবিলের 2 নাম্বার দল বুঝতেই পারতেছেন, তারা 2 নাম্বার দল তো এমনিতে হয় নাই, তাদের শক্তি দিয়ে হয়েছে, বোলিং দিয়ে হয়েছে, ব্যাটিং দিয়ে হয়েছে। আর চেন্নাই কেন 10 নাম্বার টিম, কারণ তারা ওই ধরনের পারফরমেন্স দিতে পারে নাই। তারপরেও তাদের কাছে কিন্তু ম্যাচ উইনিং বলার রয়েছে, ম্যাচ উইনিং ব্যাটসম্যান রয়েছে। তারা যদি আজকে ইন্ডিভিজুয়াল কোনো পারফরমেন্স দিতে পারে তখন কিন্তু যে কোনো দিন যে কোনো দলকে হারানো সম্ভব। তারপরেও আমি এগিয়ে রাখবো আজকে আরসিবিকে, দেখা যাক আপনারা কাকে এগিয়ে রাখেন। তো আজকে বিদায় নিলাম, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকে আমি আরসিবিকে সাপোর্ট করতেছি, দেখা যাক আপনারা কাকে সাপোর্ট করেন।